আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটা নিয়ে। সো এই চ্যাপ্টারে আমি মোট 2টা ভিডিও আপলোড করব। একটা হচ্ছে চিত্র সংক্রান্ত যত ব্যাপার আছে আজকের এই ভিডিওটা আপলোড করব, এবং এরপরে আপলোড করব হচ্ছে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি যে অধ্যায়টি আলোচনা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিফলন। সো আলোর প্রতিফলন অধ্যায়ে আপনাদেরকে সবচাইতে বেশি মানে যার সাথে পরিচিত হইতে হবে তার নাম হচ্ছে দর্পণ বা আয়না। সো ফার্স্টে আমি এই দর্পণ বা আয়না নিয়ে একটু কথা বলি। প্রথমত আমরা দর্পণ যেটা চিনি সেটা হচ্ছে, আমরা যেটা আয়না বলে জানি সেটা হচ্ছে দর্পণ। অ্যাকচুয়ালি এখানে আমাদের দর্পণ হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমরা এটাকে আয়না বলে জানি। ওকে, সো এই আয়না বা দর্পণ দুই রকমের হয়, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। যেই দর্পণটা গোল আকৃতির বা গোলকের একটা অংশ বিশেষ, এটা যদি আমি অঙ্কন করতে পারি একটা গোলক হইতো, এই গোলকের অংশ বিশেষ যেই দর্পণ তাকে বলা হয় হচ্ছে গোলীয় দর্পণ। আর যেটা হচ্ছে সমান বা মসৃণ যেটা বলা হচ্ছে সমতল দর্পণ। তো তল সমান, পুরোটা সমান, গোল না। গোলটা হচ্ছে গোলীয় দর্পণ আর সমানটা হচ্ছে সমতল দর্পণ। এই গোলীয় দর্পণ হয় দুই রকমের, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এখন উত্তল দর্পণ এবং অবতল দর্পণ চেনার সুন্দর নিয়ম হচ্ছে, আচ্ছা আয়নাটা আসলে কখন হয় সেটা আমরা একটু বুঝে নিই আগে। যে কোনো কাচের বাহিরে যে কোনো এক পাশে, যে কোনো কাচের যে কোনো এক পাশে যদি পাড়া লাগানো হয় বা সিলভারিং করা হয়, কি লাগানো হয়, সিলভারিং করা হয় বা পাড়া লাগানো হয়, আপনারা দেখবেন যে যদি কখনো গ্লাস কিনেন বা ওই কী বলে এটা আয়না কিনেন, আয়নার পিছনে দেখবেন এক ধরনের রং লাগানো আছে। আসলে রং না, ওইটা হচ্ছে সিলভারিং করা বলা হয় বা ইলেকট্রোপ্রোটিন বলা হয়, ইলেকট্রোপ্রোটিন করা হয়, যাকে বলা হয় পাড়া লাগানো, বাহিরের দিকে পাড়া লাগানো বা ভিতর দিকে পাড়া লাগানো। যে কোনো এক পাশে পাড়া লাগানো থাকলে অপর পাশ হচ্ছে দর্পণ হিসেবে কাজ করে। তা আলোটা ওই কাজটা ভেদ করে যেতে পারে না, তাকে আবার আলোর কি হয়, সে আগের মাধ্যমে ফিরে আসতে হয়। এই জন্য এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন হচ্ছে কি, যেই মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে যাইব ওই মাধ্যমে আবার ফিরে আসবো, তাকে বলা হয় আলোর প্রতিফলন। অর্থাৎ যে কোনো কাচ নলে যদি বা কাচকে তুমি যদি এক পাশে পাড়া লাগাও, যেটাকে বাংলা বলে পাড়া লাগানো, অথবা ইলেকট্রোপ্রোটিন বা সিলভারিং করা, সিলভারিং করলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে দর্পণ। এখন গোলীয় দর্পণের বাহিরে যদি পাড়া লাগানো থাকে তাকে বলা হয় অবতল দর্পণ। গোলীয় দর্পণের বাহিরে পাড়া লাগানো থাকলে সেটা বলা হয় অবতল দর্পণ, এবং ভিতরে পাড়া লাগানো থাকলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। আমি জাস্ট এতটুকু বেসিক জানলে এনাফ, আমাদের এত ডিটেইলে না জানলেও চলবে, মোটামুটি যতটুকু ডিটেল বলার আমি বললাম। আর সমতল দর্পণে তুমি এই পাশে পাড়া লাগাও অথবা এই পাশে, যে কোনো এক পাশে পাড়া লাগালে অপর পাশ তোমাকে সমতল দর্পণ হিসেবে ব্যবহৃত হবে। আর অবতল দর্পণে কি মাথায় রাখবা, অবতল দর্পণ হচ্ছে বাহিরে পাড়া লাগানো থাকে, আর উত্তর দর্পণ ভিতরে পাড়া লাগানো থাকে। সো আমরা এখন এটার বিস্তারিত জানবো। এখানে আমি একটি অবতল দর্পণ নিচ্ছি, কেননা এই দর্পণের বাহিরে পাড়া লাগানো আছে। এখন এই দর্পণে আমরা বেশ কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে সি, এখানে যাকে কেন্দ্র করে আমি বৃত্তের অংশ বিশেষ অঙ্কন করছি, যাকে কেন্দ্র করে অঙ্কন করছি, সাপোজ এইখান থেকে কেন্দ্র করে দেন আমি এই জিনিসটা অঙ্কন করছি এইভাবে, যাকে কেন্দ্র করে অঙ্কন করছি সে হচ্ছে বক্রতার কেন্দ্র। এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র মাথায় রাখবেন। যাকে কেন্দ্র করে আমি বৃত্তটার অংশ বিশেষ অঙ্কন করেছি সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র, আর এই যে মেরু, এটাকে বলা হয় মেরু, এবং এস প্রাইম, এই যেটা, এটা হচ্ছে আমাদের সেই দর্পণ, অবতল দর্পণ, অবতল দর্পণ। আর এই যে এক্স এবং এক্স প্রাইম যে আমি নিচে অক্ষ, যে অক্ষ বরাবর আমাদের দর্পণটা আমরা স্থাপন করছি, যে অক্ষ বরাবর দর্পণটি স্থাপন করছি সেটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এটা কি, প্রধান অক্ষ, মাথায় রাখবেন। এই যে এক্স এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের মেরু, এই পি হচ্ছে আমাদের মেরু, এবং এই মেরু এবং আমাদের দর্পণ যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের মেরু। মাথায় রাখবেন এই প্রধান অক্ষ এবং এই দর্পণ যেখানে ছেদ করছে সেটা হচ্ছে আমাদের মেরু। এবং এই যে এটা নিছি এম এন হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু যে কেউ হতে পারে, আপনি হইতে পারেন, আমি হইতে পারি,
অথবা যে কোনো বস্তু হইতে পারে, আয়নার সামনে দাঁড়াইছে আর কি, এই মেরু। এবার আয়নার সামনে দাঁড়ানোর ফলে তার একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। প্রতিবিম্ব বলতে আমরা আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে একজনকে দেখি না, আমার মতোই দেখতে, সে হচ্ছে মেরু, সরি সেটা হচ্ছে প্রতিবিম্ব। এটা হচ্ছে প্রতিবিম্ব। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। এটা কি? লক্ষ্যবস্তু। ওকে। এবং এই যে মেরু এবং হচ্ছে মেরু আর হচ্ছে বক্রতা কেন্দ্র, এই দুইটা ঠিক মাঝখানের বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এখন এই প্রধান ফোকাস আর হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, যে কোনো নাম বললেই হবে। আশা করি এই দর্পণের ভিতরে কি কি অংশ আছে সেটা ভালো করে বুঝছেন। আমি আবারও বলতেছি, এখানে আমাদের মূল যে অক্ষটা রয়েছে এক্স প্রাইম বরাবর, এই মূল অক্ষটাকে বলা হয় প্রধান অক্ষ। মূল অক্ষটাকে কি বলা হয়? প্রধান অক্ষ। এবং এই যাকে কেন্দ্র করে আমি বৃত্তের অংশটা অঙ্কন করছি, যাকে কেন্দ্র করে অঙ্কনটা করা হয়েছে, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝখানের বিন্দুটাকে বলা, ঠিক মাঝখানের বিন্দু। যদি আমাদের বক্রতা কেন্দ্র এই দূরত্বটা যদি হয় 6 সেন্টিমিটার, তাহলে এই দূরত্বটা হবে 3 সেন্টিমিটার। এই মাঝখানের বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু অথবা প্রধান ফোকাস। আশা করি বুঝতে পারছেন। এবং আমরা যে বস্তুটা আমাদের দর্পণের সামনে দাঁড়াইব বা দর্পণের সামনে রাখা হইব, সেটা যে কোনো বস্তু হইতে পারে, আমার ফোন হইতে পারে, আমি হইতে পারি, যে কোনো বস্তু, সেটা হচ্ছে লক্ষ্যবস্তু। এবং ওই লক্ষ্যবস্তু দর্পণের সামনে দাঁড়ানোর কারণে বা ওই দর্পণের সামনে রাখার কারণে তার যে একটা প্রতিবিম্ব সৃষ্টি হইল, যে কোনো জায়গায় সৃষ্টি হইতে পারে, সেটা হচ্ছে প্রতিবিম্ব। এখানে এম প্রাইম। সো এখানে আমি প্রত্যেকটা এই চিত্রের প্রতিটা জিনিসকে আগে কি বলা হয় আমি লিখে রাখছি, আপনারা খাতার মধ্যে ডাউন করতে পারেন। এখানে এম হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু, এম প্রাইম এন প্রাইম হচ্ছে আমাদের প্রতিবিম্ব বা বিম্ব, এস প্রাইম হচ্ছে আমাদের অবতল দর্পণ, এবং এফ হচ্ছে আমাদের প্রধান ফোকাস অথবা ফোকাস বিন্দু। তারপর হচ্ছে পি, এই যে এখানে পি ব্যবহৃত হয়েছে, পি হচ্ছে আমাদের মেরু, এই যেখানে লিখে রাখছি পি হচ্ছে মেরু। এফ থেকে পি, এই যে এফ থেকে পি, এই যে দূরত্বটা না, মাথা রাখবেন, শুধুমাত্র এই বিন্দুটা বলা হয় প্রধান ফোকাস। বাট এই এফ থেকে পি, এই এতটুকু অংশ, এই যে দূরত্বটা এফ থেকে পি, এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা বলা হয় ফোকাস দূরত্ব, যাকে ছোট এফ দিয়ে প্রকাশ করে। এফ থেকে পি পর্যন্ত দূরত্বকে, শুধুমাত্র এফ বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস, কিন্তু এফ থেকে পি, এখান থেকে এখানে, অর্থাৎ প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত এই দূরত্বটা বলা হয় ফোকাস দূরত্ব, যাকে ছোট এফ দিয়ে প্রকাশ করে। তারপর হচ্ছে এই যে সি, যাকে কেন্দ্র করে আমার বৃত্তটা অঙ্কন করা হয়েছে, সে হচ্ছে বক্রতার কেন্দ্র। বাট বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত টোটাল দূরত্ব, বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ সি থেকে পি পর্যন্ত দূরত্ব, বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্ব বলা হয় বক্রতার ব্যাসার্ধ, যাকে আর দিয়ে প্রকাশ করে। আর অলরেডি আমরা জানি এক্স এবং এক্স প্রাইম, এই অক্ষটাকে বলা হয় প্রধান অক্ষ। সো আপনার প্রয়োজনে নোট করে নিতে পারেন। ওকে। তারপর হচ্ছে আমাদের এই তিনটা জিনিস আমি বলবো, আপনি এই তিনটা জিনিস একদম ঠাটা মুখস্থ করে ফেলেন। আমি তারপরে বুঝাই দিতেছি, বাট আপনি একদম পুরোপুরি মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? সো আমি বুঝিয়ে দিয়েছি, সমস্যা নেই। এখানে ফার্স্টে যে কথাটা বলছি যে আলো প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে, আসলে এই জিনিসটা কি আমি দেখাইতেছি। এই জিনিসটা হচ্ছে এরকম, আমি এরকম একটা দর্পণ আর্ট করলাম, দোলমাবতল দর্পণ। হ্যাঁ, এটা আমাদের মনে করি কেন্দ্রের ঠিক মাঝখানে হচ্ছে প্রধান ফোকাস। আমরা প্রথমটা বলছি কি, আলো প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। তো প্রধান অক্ষের সমান্তরালে কি, যেমন আমি এখানে একটা লক্ষ্যবস্তু রাখলাম, আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। আলো প্রধান অক্ষের সমান্তরালে গেলে কোথা দিয়ে বেরিয়ে আসবে? প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এইটা। এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু আপনাদের বইয়ে লেখা নাই। এই তিনটা বৈশিষ্ট্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। আলো প্রধান অক্ষের সমান্তরালে গেলে কি হয়? প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। সো যে কোনো আলো যদি কার প্রধান অক্ষের সমান্তরালে গেছে, এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে গেছে, এইভাবে। সমান্তরাল কথার অর্থ বুঝিত, আমাদের এই যে দূরত্বটা সমান থাকবে,
যেমন এই যে প্রধান অক্ষ এই আলো, আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। তারপরে যে এটা সেটা হচ্ছে আলো প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসে। উল্টা, তাহলে আমরা আগের মতোই যদি একটা দর্পণ অঙ্কন করি তাহলে বুঝতে পারবো ভালোভাবে। আগে প্রধান অক্ষের সমান্তরালে যায় কি হয়েছে, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসছে। এখন প্রধান ফোকাস দিয়ে গেলে উল্টা কাজ করবো, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসবো। জাস্ট আগের মতোই। আগে কি ছিল, প্রধান অক্ষের সমান্তরালে যে প্রধান ফোকাস দিয়ে বেরিয়েছে, এখন প্রধান ফোকাস দিয়ে যায় প্রধান অক্ষের সমান্তরালে বের হয়েছে। দ্বিতীয় যে আমাদের কি বলে আলোর বৈশিষ্ট্য, 3 নম্বর আলোর বৈশিষ্ট্য হচ্ছে আলো কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়েই ফিরে আসে। এই তিনটা একদম ঠাডা মুখস্থ করে ফেলেন। এই তিনটা জানলে আপনি মনে করেন যে কোনো চিত্র পারবেন। কিভাবে আর্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর 3 নম্বর কোশ্চেনটা তাহলে কি, যে আলো যদি কেন্দ্র দিয়ে যায়, সাপোজ এরকম একটা দর্পণ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এইখানে একটা বস্তু আছে। আলো যদি কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গেলে আবার কেন্দ্র দিয়েই ফিরে আসে, এইভাবে যায় আলো আবার এইভাবে ফিরে আসবে। আলো কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়েই ফিরে আসে। আশা করি বুঝতে পারছেন। আলো যদি কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়েই ফিরে আসে। তো এই তিনটা বৈশিষ্ট্য আমি বলবো, আপনি ঠাডা মুখস্থ করে ফেলেন। আপনার এই তিনটা বৈশিষ্ট্য খুব জরুরি। আলোক রশ্মি যদি কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসে। আলোক রশ্মি যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে কেন্দ্র দিয়েই ফিরে আসে। এই তিনটা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে আমাদের চিত্রগুলো অঙ্কন করার জন্য। সো আমরা চিত্রগুলো দেখি। বন্ধুরা, আমরা এখানে একটা অবতল দর্পণ নিয়েছি। আমরা জানি যে গোলীয় দর্পণের বাহিরে পাড়া লাগানো থাকে বা সিলভারিং করা থাকে, সেই দর্পণটাকে বলা হয় অবতল দর্পণ। এখন এই অবতল দর্পণের ভিতরে আমরা বলেছি যাকে কেন্দ্র করে বৃত্তটার অংশ বিশেষ অঙ্কন করা হয়েছে, যাকে কেন্দ্র করে সে হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝামাঝি যে বিন্দুটা তাকে বলা হয় প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এখন আমাদের 6টা পজিশনে কোনো লক্ষ্যবস্তু আমরা রাখতে পারি। প্রথমত এই যে মেরুটা, এই মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে একটা বস্তু রাখতে পারি। এটা হচ্ছে ধরে নিলাম আমরা 1 নম্বর পজিশন। এটা কিন্তু বইয়ে দেওয়া নেই, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা যাতে সহজেই জিনিসটা আয়ত্ত করতে পারেন সেই জন্য এইভাবে অঙ্কন করছি। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। প্রধান ফোকাস এবং হচ্ছে আমাদের মেরুর মাঝখানে এটার ধরলাম 1 নম্বর পজিশন। 2 নম্বর পজিশনে বস্তু থাকতে পারে ঠিক প্রধান ফোকাসের উপরে, আর 3 নম্বর পজিশন হচ্ছে কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে যে কোনো বিন্দুতে, এই বিন্দু যে কোনো বিন্দুতে হোক, কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে যে কোনো বিন্দুতে। আর 4 নম্বর পজিশন হচ্ছে আমাদের কেন্দ্র। এরপর থেকে আমি পজিশনগুলো বলবো এবং আমাদের চিত্রগুলো অঙ্কন করবো। সো খুব সতর্কের সাথে আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কি, কেন্দ্র বরাবর বস্তু থাকতে পারে। 5 নম্বর পজিশন হচ্ছে আমার কেন্দ্র থেকে ফোকাস দূরত্ব, যে দূরত্ব এই কেন্দ্র থেকে এদিকে জাস্ট অনুমান এই বিন্দুর মাঝখানে যে কোনো একটা বিন্দু, এটা বলা হয় আমাদের 5 নম্বর পজিশন। এবং এই 5 থেকে অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত আমাদের হচ্ছে 6 নম্বর পজিশন। এই 6টা পজিশনে কোনো লক্ষ্যবস্তু রাখার পর আমরা চিত্র অঙ্কন করব। ওকে, এখানে আমাদের একটা জাস্ট মাথায় রাখবেন, অবতল দর্পণের ক্ষেত্রে শুধুমাত্র একটার ক্ষেত্রে আমাদের অবাস্তব প্রতিবিম্ব হয়। এই যে এই লোকটা আলাদা, এই কথা একটু পরে বলতেছি। 2 নম্বর পজিশনে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে, মাথায় রাখবেন 2 নম্বর পজিশনে কোনো লক্ষ্যবস্তু থাকলে তা যে প্রতিবিম্ব গঠন করব 6 নম্বরে। অর্থাৎ 2 নম্বরের পজিশনে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তা অসীমে যায় আমাদের মিলিত হবে। আবার 3 নম্বর পজিশনে কোনো বস্তু থাকলে তা যায় মিলিত হবে 5 নম্বরে। মাথায় রাখবেন 2 নম্বর যদি থাকে, 2 নম্বরে থাকলে সেটা যে অসীমে মিলিত হবে, আর অসীম থেকে কোনো আলো আসলে সেটা 2 নম্বরে এসে মিলিত হবে। 2 নম্বরে যা 6 নম্বরে, 6 নম্বরে লক্ষ্যবস্তুর কোনো লক্ষ্যবস্তু থাকলে সেটা মিলিত হবে কোথায়, 2 নম্বরে। অসীম থেকে কোনো আলো আসলে সেটা হচ্ছে 2 নম্বরে। আবার 3 নম্বরে থাকলে সেটা 5 নম্বরে যা মিলিত হবে, আর 5 নম্বরে থাকলে সেটা যা 3 নম্বরে মিলিত হবে। আর সেটা 4 নম্বরে থাকলে সে 4 নম্বরেই মিলিত হবে। কথা বুঝতে পারছি? 4 নম্বরে থাকলে 4 নম্বরেই মিলিত হবে। ওকে, তারপর 1 নম্বরে তাহলে কি, এই পর্যন্ত আমরা এই যে 2, 3, 4, 5, 6 যা দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। সেগুলো কি বাস্তব প্রতিবিম্ব, আমাদের দর্পণের ভিতরেই
প্রতিবিম্ব সৃষ্টি হবে। 2, 3, 4, 5 যা আছে সবগুলা কি বাস্তব প্রতিবিম্ব, বাট 1 নাম্বার পজিশনে যেটা আছে না সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। মাথায় রাখবেন 1 নাম্বার যে থাকে সে একটু আলাদা, সে একটু এক্সট্রাঅর্ডিনারি, এই লোকটারে একটু আলাদাই, সে হচ্ছে অবাস্তব। একমাত্র অবাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে কে 1 নাম্বার পজিশনে যে আছে, অর্থাৎ ফোকাস দূরত্ব এবং মেরুর মাঝখানে যে কোনো বিন্দুতে যদি আমাদের কোনো লক্ষ্যবস্তু থাকে তার প্রতিবিম্ব সৃষ্টি হবে, সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এখন অবাস্তব এবং বাস্তব কীভাবে বুঝবো? যদি আমাদের দর্পণের পিছনে, এটা আমাদের দর্পণের সামনের মুখ হচ্ছে এইটা, দর্পণের পিছনে যদি কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা হচ্ছে অবাস্তব, আর দর্পণের ভিতরে অর্থাৎ এই সাইডে যেটা তৈরি হইব সেটা হচ্ছে আমাদের মানে অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের ভিতরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। এই পাশে যেটা তৈরি হবে সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, আর দর্পণের পিছনে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। এখন আমাদের একটা জিনিস চিন্তা হবে, মনে করো আমার বস্তুটা আছে এতটুকু, কিছু কিছু আয়নার ক্ষেত্রে মানে কিছু কিছু পজিশনে আমাদের লক্ষ্যবস্তুটা একটু বড় দেখা যাইব। মনে করো একটা 5 ফিট লোক, সে হয়ে যাব 7 ফিট দেখতে দেখা যাইব, তার কি হইব একটু বড় প্রতিবিম্ব সৃষ্টি হইব। বাট এইখানে আমাদের ফিজিক্সের ভাষায় এই বড়রে বলা হয় বিবর্ধিত। কি বলা হয়? বিবর্ধিত। যদি আমাদের লক্ষ্যবস্তুর তুলনায় আমাদের প্রতিবিম্বটা কি হয় বড় হয় দেখতে, যেমন আমি আয়নার সামনে দাঁড়াইলাম, আমার আয়নার ভিতরে যারা দেখা যাইতেছে সে যদি আমার থেকে অনেক বড় দেখা যায় সে হচ্ছে বিবর্ধিত। এখানে আমরা বড় বলবো না, কি বলবো? বিবর্ধিত বলবো। বাট আমি যদি দাঁড়াইলাম মনে করো 5 ফিট, কিন্তু আমার আয়নার ভিতরে আমার দেখা যাইতেছে মনে করো 3 ফিট। কয় ফিট? তার মানে ছোট হয়ে গেছে। ছোট না বললে আমরা এখানে বলবো হচ্ছে খর্বিত। কি বলবো? খর্বিত। ছোট না বললে কি বলবো? খর্বিত। মাথা থাকে যেন। এখন আমাদের মোট পজিশন কয়টা শিখলাম এতটুকুর ভিতরে? মোট 6টা পজিশন। তার মধ্যে একটু আলাদা ইউনিক হতেছে যে 1 নাম্বার যে থাকে সে একটু ইউনিকই হয়। সে শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠন করে, আর বাকি যে 5 জন আছে 5টা পজিশনে আছে যে সে কি করে বাস্তব প্রতিবিম্ব গঠন করে। আশা করি বুঝাইতে পারলাম। ওকে, এখন এই 6 নাম্বার 6টার ভিতরে 6টাই আসে না, 4টা আমাদের সবচেয়ে বেশি আসে, যে 4টা আমি আজকের ভিডিওতে ভালোভাবে আলোচনা করে দিব। সেটা হচ্ছে 1 নাম্বার পজিশনে বস্তু থাকে এটা খুব আসে, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। এই 4টা চিত্র আমি অঙ্কন করে দিব। সিমিলারলি আপনারা 2টা চিত্র আর্ট করতে পারবেন। তো সবচাইতে বেশি এই 4টা পরীক্ষার মধ্যে আসে। ওই 2টা কখনো পরীক্ষায় আসে নাই, সো আমি এটা এখন দেখাবো না। সো এই 4টা আমি ভালোভাবে অঙ্কন করে দেখিয়ে দিব। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অঙ্কন আপনারাও করতে পারবেন। তো দেখতে থাকুন। তবে হ্যাঁ, অবশ্যই আলোর বৈশিষ্ট্যগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। মাত্র 3টা বৈশিষ্ট্য। এই 3টা বৈশিষ্ট্য জানলে আপনি যে কোনো চিত্র অঙ্কন করতে পারবেন। ট্রাস্ট মি, আমার সাথে সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন। অবশ্যই আপনি যে কোনো চিত্রই অঙ্কন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে আলোর বৈশিষ্ট্য 3টা অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে। তো দেখতে থাকুন, একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে চিত্রটা অঙ্কন করছি। চিত্রটা অঙ্কন করার ক্ষেত্রে আপনি প্রথমত যে কোনো একটি দাগ দিয়ে দিবেন, যে কোনো একটি দাগ, যেমনটা আমি দিচ্ছি। যেহেতু প্রধান ফোকাস আমাদের বক্রতার কেন্দ্র থেকে ঠিক অর্ধেক হয়, সো আমি এমন একটা মাপ নিব যাতে কি বলে আমার পরবর্তীতে প্রধান ফোকাসটা দিতে ইজি হয়। আমি 6 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। যে কোনো স্কেল থেকে 6 সেন্টিমিটার আপনারা নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এটা কোনো মিনিমাম না যে আপনার 6 সেন্টিমিটার নিতে হবে, আপনি 4ও নিতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি, অঙ্কন করছি আর কি। ওকে, সো আমি এখানে 6 সেন্টিমিটার অঙ্কন করব। মাথায় রাখবেন এখানে আমি 6 সেন্টিমিটার অঙ্কন করছি। হ্যাঁ, সরি, এখানে মাপটার জন্য কত হয়েছিল? এইখান থেকে ওকে, যে কেন্দ্র থেকে আমি অঙ্কন করবো সেই কেন্দ্র হচ্ছে আমাদের সি বা বক্রতার কেন্দ্র। তারপর যেহেতু 6 সেন্টিমিটার নিচ্ছি, 6 সেন্টিমিটারের ঠিক অর্ধেক করলে আমাদের হবে হচ্ছে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার হচ্ছে আমাদের কি প্রধান ফোকাস। বুঝতে পারছেন? ঠিক 3 সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রধান ফোকাস। অবশ্যই যেহেতু অবতল দর্পণ অঙ্কন করছি, তো অবতল দর্পণের বাহিরে পাড়া লাগানো থাকে। আমি আবারও বলছি, অবতল দর্পণের বাহিরে পাড়া লাগানো থাকে। এটার নাম দিলাম এস এবং এস প্রাইম। এটা দিলাম হচ্ছে আমাদের পি, যাকে মেরু বলা হয়। এই অক্ষটাকে বলা হয় প্রধান অক্ষ। এটা কি বলা হয়? প্রধান অক্ষ।
যেটার নাম দিলাম এক্স এবং হচ্ছে এক্স প্রাইম। যে অক্ষর বরাবর চিন্তা করলাম সেটা হচ্ছে প্রধান অক্ষ, যাকে কেন্দ্র করে আমরা বৃত্তের অংশ অঙ্কন করলাম সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝখানের বিন্দু সেটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। এবং এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, বাহিরে পাড়া লাগানো, তার মানে হচ্ছে অবতল দর্পণ। আমাদের পরীক্ষায় মেনলি অবতল দর্পণটাই আসে। সো অবতল দর্পণে যত রকম চিত্র আসতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখন একটা লক্ষ্যবস্তু নিব। আমরা বলছিলাম না মোট 6টা পজিশনে থাকতে পারে। সো আমরা এখন 1 নাম্বার পজিশনে একটা যে কোনো একটা লক্ষ্যবস্তু দিব। ধরে নিলাম, মনে করেন যে এইরকম আকৃতির একটা লক্ষ্যবস্তু এখানে আছে। আলোর বৈশিষ্ট্য 3টা মনে আছে? মনে করেন আলো যদি সমান্তরালে যায়, কার সমান্তরালে যায়? আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, তার সমান্তরালে আলো যায়, তাহলে কোথা দিয়ে যেন বেরিয়ে যায়? প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যায়। এই তো প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আলো প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যায়। এবং আলো যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে কেন্দ্র দিয়ে গেছে, আর কেন্দ্র দিয়ে বেরিয়ে আসছে। কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু বলেন দেখি, এই যে আলো দুইটা, এই দুইটা কি আদৌ এদিকে কখনো মিলা সম্ভব? এই আলো দুইটা কি এদিকে কখনো মিলবে? যত যাবে এদের দূরত্ব বাড়তেই থাকবে। বাট যদি আমরা আলো দুটো পিছনের দিকে বর্ধিত করি, তাহলে মেলার সম্ভাবনা আছে। বুঝতে পারলাম? আলো যদি এদিকে যায়, কখনো কি মিলবে? কখনোই মিলবে না। যত যাবে তত দূরত্ব বাড়তেই থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? এই দর্পণের পিছনের দিকে এটা জোর করে মিলিয়ে দিতে হবে। এবার যদি থাকলে তাহলে একটা বিন্দু দিয়ে মিলিত হবে। জোর করে যে মিলাই দিলাম। আশা করি বুঝতে পারছেন। আমি বলছিলাম যে 1 নাম্বার পজিশনে যে পজিশনটা হচ্ছে কি বল, খুব ইন্টারেস্টিং। সেই শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। দেখছেন, দর্পণের বাহিরে যায় প্রতিবিম্ব গঠন করছে, তাই কি এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। আমরা বলছি না, দর্পণের এই পাশে যেটা তৈরি হবে সেটা কি? অবাস্তব প্রতিবিম্ব। আচ্ছা সরি, অবাস্তব প্রতিবিম্ব। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, এটা ছিল আমার লক্ষ্যবস্তু। এতটুকু একটা লক্ষ্যবস্তু কত লম্বা হয়ে গেছে না এখন দেখতে? ছিল এতটুকু, হয়ে গেছে এতটুকু, বড় হয়েছে না? আর আমরা বলছিলাম ফিজিক্স সেটা বড় হলে এটা কি বলা হয়? বিবর্ধিত। বানানগুলো ভুল লিখছি কেন? বিবর্ধিত, তাই না? আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে আরেকটা কাজ হয়েছে। আমার যে এই যে দর্পণ থেকে আমার এই বস্তুটার দূরত্ব কতটুকু ছিল? অল্প একটু দূরত্ব না? আর এখন এই মেরু থেকে এটা দূরত্ব বাইরে গেছে না? দূরত্বের পরিবর্তন হয়েছে কিনা বলেন তো দেখি। দূরত্ব ছিল এতটুকু, এখন দূরত্ব বেড়ে গেছে না? এই জন্য আমাকে আরেকটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে দূরত্বের পরিবর্তন হয়েছে। কি হয়েছে? দূরত্বের পরিবর্তন। ওকে, আচ্ছা তাহলে আমরা বৈশিষ্ট্য কি কি পাইলাম? আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার যে বস্তুটা ছিল সেই বস্তুটা উপরের দিকে মাথা। মনে করেন যে আমি উপরে দাঁড়ায় আছি, উপরের দিকে মাথা আছে, এখানে হয়তো এটা লম্বা হয়েছে বাট মাথাটা কিন্তু উপরের দিকে আছে। এটা যেদিকে আছে এটা এইদিকেই আছে। সো এটা হচ্ছে সোজা প্রতিবিম্ব, সোজা। তাহলে আমি যে কোনো অঙ্কনের ক্ষেত্রে 4টা বৈশিষ্ট্য পাবো, হয় বাস্তব নাহলে অবাস্তব, আর খর্বিত নাহলে বিবর্ধিত, দূরত্বের পরিবর্তন। হ্যাঁ, দূরত্বের পরিবর্তন সে কি হতে পারে? দূরত্ব বাড়তেও পারে, দূরত্ব কমতেও পারে, সেটা দূরত্বের পরিবর্তন। আর হতে পারে কি? সোজা না উল্টা। এই 4টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে মনে রাখবেন। 4টা কাজ হইতে পারে, মানে আমি যদি কোনো লক্ষ্যবস্তু রাখি, এই 4 ধরনের কাজ হইব। হয় সে বাস্তব বা অবাস্তব প্রতিবিম্ব গঠন করব, আমাদের এই চিত্রের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠন করছে। হয় সেটা কি হবে? খর্বিত হবে, না হলে বিবর্ধিত হবে। আমরা জানি এখানে ছোট বা বড় বলতে পারবো না, এখানে বলতে হবে খর্বিত না হয় বিবর্ধিত। আমাদের এই চিত্রের ক্ষেত্রে বিবর্ধিত হয়েছে। আর হচ্ছে দূরত্বের পরিবর্তন, আমাদের দূরত্ব ছিল এতটুকু, হয়ে গেছে এতটুকু, দূরত্বের পরিবর্তন। এটা হচ্ছে সোজা, হয় সোজা হবে না হয় এই পাশে হইলে উল্টা হবে। আমাদের এই চিত্রের ক্ষেত্রে হয়েছে সোজা। তো আমরা পরবর্তী চিত্রটা দেখি।
ওকে বন্ধুরা, আমাদের এখন যে চিত্রটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার পজিশনে বস্তুটা আছে। আমরা বলছিলাম 3 নাম্বার পজিশনে বস্তু থাকলে সেটা 5 নাম্বার যে মিলিত হয়। আসলে 5 নাম্বার মিলিত হয় কিনা সেটা এখন আমরা টেস্ট করব। সে আগের মতোই আলো প্রথমত আমাদেরকে কি করতে হবে, সমান্তরালে, আলো যদি সমান্তরালে যায় তাহলে কোথা দিয়ে জেনে বেরিয়ে আসে, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। আমরা তো দিলাম না, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। আলো যদি কি যায়, প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা তা কি হয়, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। দিলাম প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসলো। আবার আলো যদি কেন্দ্র দিয়ে যায় তবে তা কেন্দ্র দিয়েই বেরিয়ে আসে। এই যে কেন্দ্র দিয়ে গেছে, সো কেন্দ্র দিয়েই বেরিয়ে আসছে। মিলিত হয়েছে কোথায় দেখতে পাচ্ছেন, আমার 5 নাম্বার পজিশনে এসে মিলিত হয়েছে। দেখেন মিলিত হয়েছে কোথায়, আলো কি হয়েছে, প্রথমত সমান্তরালে যায় প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসছে, কেন্দ্র দিয়ে যায় আবার কেন্দ্র দিয়েই ফিরে আসছে। এখন দেখেন এই যে আমার কেন্দ্র থেকে যে অনুমানে যে এটা যদি আমার কেন্দ্র সমান দূরত্ব, তাহলে দেখেন 3 নাম্বারে ছিল, মিলিত হয়েছে কোথায়, 5 নাম্বারে। 3 নাম্বার থেকে মিলিত হয়েছে কোথায়, 5 নাম্বারে। বুঝতে পারছি? ওকে, আলোর বৈশিষ্ট্য যদি ঠিকমতো মনে রাখেন তাহলে কিন্তু যে কোনো চিত্র অঙ্কন করতে পারবেন। আমরা বলছিলাম 3 নাম্বার থাকলে সেটা 5 নাম্বারে এসে মিলিত হবে, হয়েছে না? আর 5 নাম্বার থাকলে সেটা 3 নাম্বারে এসে মিলিত হবে, দেখবেন আমরা করবো একটু পরেই। আচ্ছা, এখন এখানে আবার সেই 4টা কাজ হয়েছে। কি কি হয়েছে দেখি। প্রথমত আমাদের বস্তুটা এই পাশে ছিল, প্রতিবিম্ব আমার এই পাশেই তৈরি হয়েছে, সো এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। সেটা কি, বাস্তব প্রতিবিম্ব 1 নাম্বার। 2 নাম্বার আমাদের কি ছিল, এটা কি দেখেন, এটা মোটামুটি এতটুকু, এটা একটু বড় হয়েছে আগের থেকে, অল্প একটু বিবর্ধিত হয়েছে। একটু বড় মানে কি, বিবর্ধিত হওয়া, তার মানে আমি বলতে পারি বিবর্ধিত, বাট কি অল্প বিবর্ধিত, অল্প বিবর্ধিত। এটাও কিন্তু বিবর্ধিত হয়েছে, এটা অল্প একটু ছিল, এটা একটু বাড়ছে, যদি অল্প বাড়ছে, বাট এটা বিবর্ধিত হয়েছে কিন্তু। তারপর আরেকটা কি হইতে পারে, দূরত্বের পরিবর্তন হয়েছে কিনা বলেন। এইটা ছিল আমাদের লক্ষ্য বস্তুর এতটুকু দূরত্ব, আমাদের মেরু থেকে এটা দূরত্ব ছিল এতটুকু, দর্পণ থেকে বলেন। এখন দেখেন এটা কত দূরত্ব বাড়ছে না, কতটুকু বাড়ছে। আগে ছিল এতটুকু, এখন হয়ে গেছে এতটুকু। আগে এতটুকু ছিল, আমাদের লক্ষ্যবস্তু থেকে দূরত্ব ছিল এতটুকু, বাট আমাদের এখন কি হয়েছে, বাড়ছে। ওকে, তারপর তাহলে আমরা কি বলতে পারি, যে দূরত্বের পরিবর্তন বলতে দূরত্ব বাড়ছে আর কি, দূরত্বের পরিবর্তন। আর নাম্বার 4, সোজা না উল্টা, আপনারা খেয়াল করেন, এটা মাথা ছিল এদিকে, এখন নিচের দিকে এসে পড়ছে, মাথা হয়ে গেছে উল্টা। এখন এই পজিশনে যদি কোনো অবতল দর্পণের সামনে এই পজিশনে কোনো বস্তু দাঁড়ায়, তাহলে তার প্রতিবিম্ব সে দেখতে পাবে উল্টা। তার মাথা যদি উপরে থাকে তার মাথা চলে আসবে নিচে। বুঝতে পারছেন? তাহলে এই পজিশনে কোনো বস্তু থাকলে সেটা কি হবে, উল্টো। আসলে বুঝতে পারছেন, বাস্তব, বিবর্ধিত, দূরত্বের পরিবর্তন এবং উল্টো। তাহলে আমরা নেক্সট চিত্রটা একটু দেখি। নেক্সট চিত্র হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। আমরা বলছিলাম এটা হচ্ছে আমার 4 নাম্বার পজিশন। কয় নাম্বার পজিশন এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পজিশন। 4 নাম্বার পজিশনে কোনো বস্তু থাকলে সে 4 নাম্বারে এসে মিলিত হয়। দেখি কতটা সত্য। ওকে, আমরা জাস্ট আগের মতোই কি হবে, সমান্তরালে যাবে, সমান্তরালে গেলে তা প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। কি হবে, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসবে, এবং কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে ফিরে আসে, কেন্দ্র দিয়ে গেলে কেন্দ্র দিয়ে ফিরে আসে। দেখেন কেন্দ্র দিয়ে গেছে, সো কেন্দ্র দিয়ে ফিরে আসছে। অথবা এটা যদি আমরা নাও পারি, আমরা আরেকটা শিখছিলাম, একটা বৈশিষ্ট্য তো কাজে লাগানো হয় না, তাহলে প্রধান ফোকাস দিয়ে যদি যায় তবে তা কেন্দ্র দিয়ে ফিরে আসে। দেখছেন এটা আমাদের চিত্রটা কি হয়েছে, সমান্তরালে গেছে, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসছে, প্রধান ফোকাস দিয়ে গেছে, আবার কি হয়েছে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসছে। বুঝতে পারছেন? তাহলে মিলিত হয়েছে কই, 4 নাম্বার দিয়ে যায়, ঠিক 4 নাম্বারে এসে মিলিত হয়েছে। 4 নাম্বারে যায় 4 নাম্বারেই মিলিত হয়েছে, না 3 নাম্বারে, কিন্তু আমরা বলছিলাম 4 নাম্বারের বস্তুটা কি হয়, 4 নাম্বারে মিলিত হয়। তাহলে ফার্স্টেই যেই পাশে ছিল সেই পাশেই মিলিত হয়েছে, এই জন্য এটা কি, বাস্তব প্রতিবিম্ব।
আবার আরেকটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে বিবর্তিত হয়েছে না ই হয়েছে। এটা এই 4 নাম্বার পজিশনের ক্ষেত্রে না বিবর্তিত হয়েছে না খর্বিত হয়েছে। ঠিক যতটুকু বস্তু ঠিক ততটুকু বস্তুই থাকবে। 4 নাম্বার পজিশনে কি হবে, যতটুকু বস্তু ঠিক ততটুকুই থাকবে। সো 4 নাম্বার পজিশন আমরা বলবো হচ্ছে সমান প্রতিবিম্ব, না বিবর্তিত হয়েছে না খর্বিত হয়েছে, সমান প্রতিবিম্ব। 3 নাম্বার খেয়াল করে, আমার এইখান থেকে যে দূরত্ব, এখান থেকে তো একই দূরত্ব, তাই না? দূরত্বের কোনো পরিবর্তন হয়েছে? দূরত্বের কোনো পরিবর্তন হয় না। 4 নাম্বার পজিশনে দূরত্বের কোনো, আমরা লিখব দূরত্বের পরিবর্তন হয়নি। নাম্বার 4 সমান, সোজা না উল্টা? অবভিয়াসলি উল্টা। সমান বাট উল্টা। দেখেন কি হয়েছে, ওই দিকে মাথা ছিল, এখন এটা কি হয়ে গেছে, নিচের দিকে মাথা হয়ে গেছে, হয়ে গেছে না নিচের দিকে? তাহলে উল্টো প্রতিবিম্ব। এটা কি উল্টো প্রতিবিম্ব? আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট চিঠির দিকে যাই। 5 নম্বর চিঠিটি লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। মনে আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর। 5 নম্বর পজিশনে থাকলে 3 নম্বর আয়সা মিলিত হওয়ার কথা, আমরা দেখি এটা হয় কিনা। সে আগের মতোই প্রধান অক্ষের সমান্তরালে গেলে তবে তা কোথা দিয়ে বেরিয়ে আসে, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। সো প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসলো। এবং যদি কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে গেলে তবে তা কেন্দ্র দিয়েই আবার ফিরে আসে, কেন্দ্র দিয়ে যায় আবার কেন্দ্র দিয়ে ফিরে আসছে। প্রধান অক্ষের সমান্তরালে গেছে, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসছে, কেন্দ্র দিয়ে যায় আবার কেন্দ্র দিয়ে ফিরে গেছে। মিলিত হয়েছে কোথায়? এই তো এইখানে এসে মিলিত হয়েছে। এখন আপনারাই বলেন, 5 নাম্বার ছিল, কোথায় এসে মিলিত হয়েছে? 3 নাম্বারে। তো আমাদের শর্ত অনুযায়ী হয়েছে কিনা? আমরা বলছিলাম যে 2 নাম্বার বস্তু থাকলে সেটা 6 নাম্বার মিলিত হবে, অর্থাৎ অসীমে যায় মিলিত হবে, অর্থাৎ অসীম থেকে কোনো আসলে 2 নাম্বার মিলিত হবে। আবার 3 নাম্বার থাকলে 5 নাম্বারে, 5 নাম্বার থাকলে 3 নাম্বারে, আর 4 নাম্বার থাকলে 4 নাম্বারেই। তো আমরা প্রত্যেকটা প্রমাণ করে দেখাইলাম। ওকে, তাহলে আমাদের এখানে বৈশিষ্ট্যগুলো কি হইতে হবে? ফার্স্ট যে বৈশিষ্ট্যটা, এই পাশে বস্তু ছিল আর এই পাশেই তৈরি হয়েছে, সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। যদি বাস্তব প্রতিবিম্ব। 2 নাম্বার কন্ডিশনটা কি? 2 নাম্বারে দেখতে হবে খর্বিত না বিবর্তিত। আপনারাই বলেন, এই বস্তুটা যতটুকু, তার থেকে এটা একটু ছোট না? একটু ছোট। আর ছোট হইলে এটা আমরা কি বলি? খর্বিত। আমার বস্তু যতটুকু, প্রতিবিম্ব তার থেকে ছোট। বস্তু যতটুকু, প্রতিবিম্ব তার থেকে ছোট, তাই এটা হচ্ছে খর্বিত। এরপর খেয়াল করেন, আমার এই লক্ষ্য বস্তু থেকে দূরত্ব হচ্ছে এতটুকু, বাট প্রতিবিম্ব থেকে দূরত্ব হচ্ছে এতটুকু। প্রতিবিম্ব থেকে দূরত্ব কম না? লক্ষ্যবস্তু দূরত্ব এতটুকু আর প্রতিবিম্ব থেকে দূরত্ব হচ্ছে এতটুকু, তার মানে দূরত্ব হ্রাস ঘটছে। এটাও দূরত্বের পরিবর্তন। আমরা বলতে পারেন দূরত্বের পরিবর্তন অথবা দূরত্ব হ্রাস ঘটছে, আপনার যাইবে বলেন। আমি বললাম দূরত্বের পরিবর্তন ঘটেছে, অথবা আপনারা বলতে পারেন দূরত্ব হ্রাস ঘটেছে। নাম্বার 4 সোজা না উল্টা? এখন আপনারাই বলেন, সোজা না উল্টা? মাথা ছিল উপর দিকে, মাথা নিচের দিকে চলে আসে, এটা উল্টা না সোজা? উল্টো। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝেন না, ভিডিওটা একটু জাস্ট না পিছন থেকে আরেকবার বস করে প্রত্যেকটা বোঝার চেষ্টা করেন। আলোর বারবার কিন্তু আমি আলোর যে 3টা বৈশিষ্ট্য লিখছি ওগুলো কাজে লাগাইছি, বেশি কিছু না। আলোর বৈশিষ্ট্যগুলো বারবার কাজে লাগাইছি। ওকে, এখন লাস্ট আমাদের যে চিত্রটা ভালোভাবে শিখতে হবে, উত্তল দর্পণের এই চিত্রটা। একটা চিত্র ভালোভাবে দেখেন, উত্তল দর্পণের আর কোনো চিত্র শিখতে হবে না। উত্তল দর্পণে একটা চিত্র ভালোভাবে শিখলেই আপনার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, প্রধান ফোকাস। আমাদের সে আগের 3টা বৈশিষ্ট্যই দেখেন কাজে লাগাবো। আমাদের যদি সমান্তরাল, আচ্ছা এটা উত্তল দর্পণ চিনব কিভাবে বললাম না তো? উত্তল দর্পণের এই পাশে পাড়া লাগানো থাকে, ভিতরের সাইডে পাড়া লাগানো থাকে, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণের ভিতর সাইডে পাড়া লাগানো থাকলে এখন তাহলে আমাদের কাজ করবে কোন সাইড? বাহিরের সাইড। বাইরের সাইডে আমরা একটা বস্তু রাখলাম, মাথায় রাখবো উত্তল দর্পণে কিন্তু আমরা এই পাশে বস্তু রাখতে হবে, এই পাশে বস্তু রাখা যাবে না, কারণ এখানে তো আমার দর্পণ দিয়ে বন্ধ, সিলভারিং করা, পাড়া লাগানো। এই পাশে হচ্ছে আমাদের উত্তল দর্পণ। উত্তল দর্পণের ভিতরে পাড়া লাগানো থাকে, বাইরের সাইড কাজ করে। সো আমরা সে আগের মতোই প্রধান অক্ষের সমান্তরালে নিলাম। প্রধান অক্ষের সমান্তরালে গেলে যেন কি হয়?
প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসে। এখন এই পাশে তো অবাস্তব, আসলে এটা অবাস্তব বলতে আমরা জাস্ট এখানে একটা দাগ দিব, ঠিক এই কোণে বেরিয়ে আসবে। এইভাবে গেলে এখানে এটা কোন কোণে বেরিয়ে আসবে সেটা ডিপেন্ড করছে, কারণ প্রধান অক্ষে সমান্তরাল লাগলে সেটা কোথান দিয়ে বের হওয়ার কথা, জাস্ট এখান থেকে আলো অপসৃত হচ্ছে বলে মনে হবে। সিমিলারলি কেন্দ্র দিয়ে গেলে তা কেন্দ্র দিয়ে বেরিয়ে আসে। এই যে এতটুকু আমাদের অবস্থা দিতে, কারণ আমরা এখানে কিন্তু এটা নাই, আমরা ধরে নিছি। কেন্দ্র দিয়ে যায় আবার কেন্দ্র দিয়ে ফিরে আসছে, কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়ে ফিরে আসছে। মিলিত হচ্ছে কোথায়? এইখানে। মাথায় রাখবেন, উত্তল দর্পণের ক্ষেত্রে যত আছে সব হচ্ছে অবাস্তব, কোনো পজিশন ধরা দরকার নেই। উত্তল দর্পণ মানে হচ্ছে যত প্রতিবিম্ব সৃষ্টি হবে সব অবাস্তব প্রতিবিম্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে সব কি? অবাস্তব প্রতিবিম্ব। এখন দেখেন, উত্তল দর্পণের ক্ষেত্রে হয় কি, যেহেতু অবাস্তব, এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, এখান থেকে। ঠিক আছে, এখানে আমাদের কি কাজ হয়েছে দেখি। প্রথমত এটা অবাস্তব প্রতিবিম্ব, যেহেতু আমাদের দর্পণের বাইরে তৈরি হয়েছে। আমাদের উত্তল দর্পণের বাইরের সাইড হচ্ছে বাস্তব অংশ, আর ভিতরের সাইড হচ্ছে অবাস্তব অংশ। যেখানে অবতল দর্পণের ক্ষেত্রে ভিতরের সাইড ছিল বাস্তব, বাইরের সাইড ছিল অবাস্তব। আর এইখানে কিন্তু আমাদের বাহিরের সাইড হচ্ছে আমাদের বাস্তব। এখানে যেহেতু ভিতরের সাইড আমাদের তৈরি হয়েছে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রত্যেকটা বিম্বই হবে অবাস্তব প্রতিবিম্ব। ওকে, তারপর আসলে এই চিত্রের ক্ষেত্রে আমাদের এটা কি হয়েছে, বিবর্ধিত না খর্বিত? আর মূল বস্তু ছিল এতটুকু আর প্রতিবিম্ব হয়েছে এতটুকু, তাহলে এটা হচ্ছে অবশ্যই খর্বিত, ছোট হয়েছে। তাকে দূরত্বের পরিবর্তন হয়েছে কিনা আপনারা নিজেই বলেন। এই এতটুকু আর এতটুকু কি সমান? অবভিয়াসলি দূরত্বের পরিবর্তন ঘটছে, দূরত্বের পরিবর্তন ঘটছে, ঘটছে কিনা? লাস্ট হচ্ছে উল্টা না সোজা? এটা একটা সোজা। দেখেন আপনারাই বলেন এটা সোজা না উল্টা। এরকম মাথা ছিল, এখন মাথায় রেগে গেছে, জাস্ট এখান থেকে আলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এটা সোজা, আশা করি বুঝতে পারছেন। আমাদের লাস্ট যে চিত্র এখন আমরা সেটা দেখব। আমাদের আজকের ভিডিওর এটা হচ্ছে সর্বশেষ চিত্র, এটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ মূলত আমাদের চেনা একদম ইজি, আমরা নর্মালি যে আয়নাটা ইউজ করি আমাদের প্রতিদিন আমাদের চেহারা দেখার জন্য, সেটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। তো সমতল দর্পণের চিত্রটা খুবই ইজি। আমরা ধরে নিলাম এই পজিশনে একটা বস্তু আছে, ঠিক এই বিন্দুতে একটা বস্তু আছে। এই বস্তুর ক্ষেত্রে সে আগের মতোই জাস্ট মাথায় রাখবেন, যদি সোজাসুজি একদম 90 ডিগ্রিতে কোনো আলো যায় তাহলে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ফিরে আসে। কি হয়? 90 ডিগ্রিতে কোনো আলো গেলে তার 90 ডিগ্রিতেই ফিরে আসে। চিত্রটা অঙ্কন করা একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। 8 থেকে 12, তাহলে আমাদের 8 থেকে 4 এই বিন্দুটা নিয়ে নিই, মাথায় রাখবেন এই বিন্দুতে মিলিত হবে। সমান্তরালে গেলে তার সমান্তরালেই ফিরে আসে, আবার যেই কোণে যাবে, এই কেন্দ্র দিয়ে যেই কোণে যাবে ঠিক সেই কোণেই ফেরত আসবে। মাথায় রাখবেন, যে কোণে যাবে ঠিক সেই কোণেই ফেরত আসবে। এই যে এই কোণটা আর এই কোণটা সমান হবে, বুঝতে পারছি? যে কোণে যাবে সেই কোণেই বেরিয়ে যাবে। এখন আপনারাই বলেন, এই যে রশ্মিটা আমি এদিকে বাড়াই, এদের কি মিলা কখনো সম্ভব? এটা যত যাবে দূরত্ব বাড়তেই থাকবে। তা আমাদের কি করতে হবে? পিছনের দিকে জোর করে বর্ধিত করতে হবে। পিছনের দিকে জোর করে যদি বর্ধিত করি, এটার এই রশ্মি যদি এদিকে বর্ধিত করি আর এই রশ্মিটা যদি এইদিকে বর্ধিত করি, তাহলে তারা এই যে একটা বিন্দুতে এসে মিলিত হইতেছে, বুঝেছে কিনা? এই যে তারা যে বিন্দুতে মিলিত হইল সেটা হচ্ছে, ধরে নিলাম যে আমার বস্তুটার নাম ছিল 1 বা মনে করেন এ, এখানে এ প্রাইম, জাস্ট এতটুকুই। একেবারে ইজি সমতল দর্পণ চিত্র অঙ্কন করা। সমতল দর্পণের বৈশিষ্ট্য সেই আগের মতো আমাদের বলতে হবে, যেহেতু আমাদের দর্পণের বাহিরে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, অবশ্যই সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব। কি? অবাস্তব প্রতিবিম্ব। এবং এখান থেকে যে দূরত্ব, যদি 5 মিটার হয়, এই দূরত্ব ঠিক 5 মিটার হইব সমতল দর্পণের ক্ষেত্রে। আপনি আয়নার ঠিক যতটুকু সামনে দাঁড়াবেন, আপনার দর্পণের পিছনে ঠিক ততটুকু দূরত্বের পিছনেই আপনার কি হবে? প্রতিবিম্ব সৃষ্টি হবে। সো দূরত্ব সমান থাকবে, দূরত্ব সমান, মাথায় রাখবেন। তবে 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 এটার ক্ষেত্রে একটু ঝামেলাটা কি,
উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। উল্টা না, আসলে উল্টা না, সরি ভুল হয়েছে, রিভার্স হয়। রিভার্স বলতে উল্টা না পুরোপুরিভাবে। উল্টা বলতে তো আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার মাথা যেদিকে, আপনার সেদিকে দেখেন, উল্টা না। এটা সোজা প্রতিবিম্ব সৃষ্টি হয়, সোজা প্রতিবিম্ব সৃষ্টি হয়। এবং আরেকটা জিনিস রয়ে গেছে, আপনি ঠিক যতটুকু, আপনার প্রতিবিম্ব ঠিক ততটুকুই তৈরি হবে। সমতল দর্পণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কি হবে, সমান প্রতিবিম্ব সৃষ্টি হবে, সমান প্রতিবিম্ব সৃষ্টি হবে। আশা করি বুঝতে পারছেন, একদম ইজি। যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার প্রবলেমগুলো সলভ করার, কারণ আপনাদের জন্যই আমার এই কষ্ট। যদি একটু পারেন, যদি মনে হয় যে না আপনার এই ভিডিওগুলো উপকার হচ্ছে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। এতটুকুই বলা থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন।